আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে ভেক্টর যোগের কতগুলো সূত্র। ভেক্টর যোগের 4টা সূত্র আছে। সাধারণ নিয়মে ভেক্টর যোগ, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তারপরে বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, 4টা সূত্র। তাহলে আমরা দেখি যে এক নম্বর ভেক্টর যোগের সাধারণ সূত্র। ভেক্টর যোগের সাধারণ সূত্র। 2 নম্বর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। 3 নম্বরে হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র এবং 4 নম্বর সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। এই 4টা সূত্র দিয়ে আমরা ভেক্টরের যোগগুলো করতে পারি। তো ভেক্টর যোগের সাধারণ যে সূত্রটা, সাধারণ সূত্রটা আমরা যখন জানবো, সাধারণ সূত্রটা জানার সময় আমরা যেটা বলবো যে দুইটা ভেক্টর যদি আমরা এখানে ধরে নিই যে এইদিকে হচ্ছে পি একটা ভেক্টর, এইদিকে কিউ একটা ভেক্টর। পি ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, দুইটা ভেক্টর এখানে ও বিন্দুতে ক্রিয়া করতেছে। ও বিন্দুতে ক্রিয়া করতেছে, এদের লব্ধি বের করতে হবে। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করব? তার আগে আমরা জানি যে ভেক্টরের লব্ধি কি। ভেক্টর, দুইটি ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যায়, সেই নতুন ভেক্টরটাকে বলা হয় ভেক্টরের লব্ধি। আমি আবার বলছি যে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে যে নতুন ভেক্টরের সৃষ্টি হয়, যে নতুন ভেক্টর পাওয়া যায়, সেই নতুন ভেক্টরটাকে বলা হবে ভেক্টরের লব্ধি। তাহলে আমরা এখানে বলছি যে পি এবং কিউ দুটি ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করতেছে, এদের লব্ধি বের করে। এটা হচ্ছে সাধারণ সূত্র অনুযায়ী। তাহলে আমরা যেটা করব যে প্রথম ভেক্টর হচ্ছে পি। পি হচ্ছে প্রথম ভেক্টর। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু দিক অপরিবর্তিত রেখে আমরা প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যুক্ত করে দেব। এবার প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমরা যুক্ত করি, যে ভেক্টর দিয়ে যুক্ত করব সেই ভেক্টরটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে এখানে লব্ধি যদি আমরা ধরে নেই আর, সুতরাং তখন আমরা লিখব যে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। এটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ যে সূত্র, এই সাধারণ সূত্র। এবার আমরা দেখব যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আমরা যদি একটা ত্রিভুজের আমরা ধরে নিই যে এখানে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ সূত্রটা এরকম যে একটা ত্রিভুজের পরপর দুটি বাহুকে দুটি ভেক্টর হিসেবে বিবেচনা করলে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরের ওই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আমি আবার বলছি যে একটি ত্রিভুজের পরপর দুটি বাহুকে দুটি ভেক্টর হিসেবে বিবেচনা করলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা যদি বলি যে এখানে এ বি হচ্ছে, এ বি ভেক্টরটাকে পি দিয়ে প্রকাশ করি, বিসি ভেক্টরটাকে আমরা যদি কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে এ বি ভেক্টর দেখাতে গেলে এর দিকে আমাদের একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে। বিসি যদি আমরা বলি তাহলে বি থেকে সি এর দিকে, বি থেকে সি এর দিকে। তাহলে এই যে তৃতীয় যে বাহুটি, এই তৃতীয় বাহুটি হবে লব্ধি।
এবং লব্ধির মান হচ্ছে কত, এসি। এসি হচ্ছে লব্ধির মান। আমরা এভাবে লিখতে পারি যে এসি যদি ভেক্টর হয় তাহলে এটার মান হবে শুধুমাত্র এসি, অথবা এসি ইকুয়াল টু হচ্ছে আর, মান হচ্ছে শুধুমাত্র আর। আচ্ছা, এখন এই ভেক্টরের লব্ধি কোনটা হবে? এই ভেক্টরের লব্ধি হবে যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের অথবা দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, এই দিকে ভেক্টরের লব্ধির দিক নির্দেশ করবে। এবার আমরা দেখি বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র হচ্ছে যে একটা বহুভুজে, আমরা জানি যে একটা বহুভুজে কে চারের বেশি যদি বাহু থাকে, কোনো একটা ভুজে, কোনো একটা ক্ষেত্রের মধ্যে যদি 4টার বেশি বাহু থাকে, তাহলে আমরা সেটাকে বলি যে বহুভুজ। বহুভুজ তাহলে এটা একটা বহুভুজ। আমরা ধরে নিই যে এ বি সি ডি ই, এ বি সি ডি ই হচ্ছে একটা বহুভুজ। তাহলে এই এ বি সি ডি, এই বহুভুজের বাহুগুলোকে যদি পরপর বাহুগুলোকে যদি কতগুলো ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়, পরপর বাহুগুলোকে, তাহলে এ বি বাহুকে যদি আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করি, বিসি বাহুকে যদি আমরা কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করি, সিডি ভেক্টরটাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ভেক্টর দিয়ে, এবং ডিই ভেক্টর, ডি বাহুটাকে যদি আমরা এস ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে শেষ যে বাহুটি থাকবে, এই বাহুটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, এবং এর দিক হবে প্রথম ভেক্টরের অর্থাৎ পি ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর, এস ভেক্টর যেটা শেষ ভেক্টর, এই শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ বহুভুজের শেষ বাহুটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা এখান থেকে কি বলবো, যে এই ভেক্টরটাকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি ইকুয়াল টু হবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, তাহলে এই সূত্রটাকে বলা হবে ভেক্টরের কি, বহুভুজ সূত্র। তো এই যে ভেক্টরের বহুভুজ সূত্র, এই বহুভুজ সূত্রটাকে আমরা প্রমাণ করব। আমরা এটাকে প্রমাণও করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি? ত্রিভুজ সূত্র দিয়ে আমরা এই বহুভুজ সূত্রটাকে প্রমাণ করতে পারি যে হ্যাঁ, আমাদের বহুভুজ সূত্রটা প্রমাণ হয়ে যায়। কিভাবে করব? যে আমরা যদি এ সিটাকে সংযুক্ত করে দেই, এ এবং সি যদি সংযুক্ত করি, তাহলে এখানে এই এ সিটা লব্ধি নির্দেশ করবে এ বি সি ত্রিভুজে। আমরা এইভাবে বলি যে ত্রিভুজ এ বি সি, এই এ বি সি ত্রিভুজে এসি হবে লব্ধি। সুতরাং আমরা তখন লিখব যে এসি ইকুয়াল টু পি প্লাস কিউ। এসি ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। আবার আমরা যদি এডি সংযুক্ত করে দিই, এডি সংযুক্ত করে দেই, তাহলে এডি সংযুক্ত করলে কি হবে? সেক্ষেত্রে এসিডি ত্রিভুজ এসিডি থেকে আমরা পাবো যে এসি প্লাস সিডি ইকুয়াল টু এডি, অর্থাৎ এডিটা এই ত্রিভুজের জন্য লব্ধি হয়ে যাবে, এটা লব্ধি হয়ে যাবে। সুতরাং এইখান থেকে আমরা এস এর মান এখানে বসাই দিতে পারি। এস এর মান যদি আমরা বসাই তাহলে কি হবে, যে এসি হচ্ছে পি প্লাস কিউ আর সিডি ইকুয়াল টু তো আর, সুতরাং এটা হচ্ছে এডি। এবার আমরা যদি এডিই ত্রিভুজ বিবেচনা করি, এডিই ত্রিভুজ এডিই, এই ত্রিভুজটা যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে এখানে
লব্ধি হবে এই, এই হবে লব্ধি। এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর, এটা হচ্ছে শেষ ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব যে AD প্লাস DE ইকুয়াল টু AE। এটা আমরা লিখতে পারি। AE, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার AD কি ভেক্টর? AD তো আমরা আগেই বের করে ফেলছি। AD এর মান আমরা এখানে বসাবো। তাহলে P প্লাস Q প্লাস R প্লাস আর D ভেক্টর হচ্ছে S ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে S। আর এই ভেক্টরটা হচ্ছে T, যেটাকে আমরা লব্ধি ভেক্টর বলতেছি, শেষ লব্ধি ভেক্টর, তাহলে এটা হচ্ছে T। সুতরাং আমরা কি দেখলাম? এই সূত্র এবং এই সূত্র একই সূত্র, এই দুইটা সূত্র একই রকম। সুতরাং আমরা এখানে এইভাবে বহুভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রটাকে প্রমাণও করতে পারি এবং সেটা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করতে পারব। এবার আমরা দেখব যে ভেক্টর যুগের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কেমন? সামান্তরিক সূত্রটা হচ্ছে যে দুটি ভেক্টর যখন কোনো একটা সমজাতীয় ভেক্টর, দুটি সমজাতীয় ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে কিউ, এদিকে আমরা ধরলাম পি এবং কিউ, দুটি ভেক্টর সমজাতীয় ভেক্টর যখন কোনো একটা বিন্দুতে ক্রিয়া করবে, এখানে ও একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে এই বিন্দুতে যখন ক্রিয়া করবে তখন এই দুইটা ভেক্টর দিয়ে যদি একটা সামান্তরিক কল্পনা করি, সামান্তরিক তৈরি করি, তাহলে আমরা একটা সামান্তরিক তৈরি করি, এই দুইটা ভেক্টর দিয়ে এরকম একটা সামান্তরিক তৈরি করতে পারি। তাহলে আমরা বলি যে ও এ বি সি হচ্ছে একটা সামান্তরিক, ও এ বি সি হচ্ছে একটি সামান্তরিক। তাহলে সমান ভেক্টর যদি বলি তাহলে সিবি এবং এবি, অর্থাৎ ও এর সমান ভেক্টর হচ্ছে সিবি এবং ও সি এর সমান ভেক্টর হচ্ছে এবি, ও সি এর সমান ভেক্টর এবি। সুতরাং আমরা লিখতে পারি এই ভেক্টরটা হচ্ছে পি এবং এই ভেক্টরটা হচ্ছে কিউ। তাহলে এখানে সামান্তরিক সূত্রটা যেটা বলছে, আমি আবার বলছি যে যখন দুটি সমজাতীয় ভেক্টর একই সাথে একই সময় কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে, তখন ওই দুটি ভেক্টর দিয়ে যদি আমরা একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণটি, অর্থাৎ ও বিন্দুগামী যে কর্ণটি, সেই ও বিন্দুগামী কর্ণটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে সামান্তরিকের ও বিন্দুগামী কর্ণ হচ্ছে এটা, এটা হচ্ছে ও বিন্দুগামী কর্ণ। তাহলে এই ও বিন্দুগামী কর্ণটি এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা যদি বলি যে সেই ভেক্টরটা হচ্ছে আর, ঠিক আছে? সুতরাং এই আর ভেক্টরটি হচ্ছে পি এবং কিউ এর লব্ধির, পি এবং কিউ ভেক্টরের লব্ধি, আর মান আমরা সহজেই বের করতে পারি। আচ্ছা, তাহলে এইখানেও যদি আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করি, এই সামান্তরিকের সূত্রের মধ্যে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? যে যদি আমরা বলি যে ত্রিভুজ ও বি এ, ও বি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করি, তাহলে আমরা কি লিখব? যে এটা পি হচ্ছে প্রথম বাহু, কিউ হচ্ছে প্রথম ভেক্টর, কিউ হচ্ছে দ্বিতীয় ভেক্টর, আর আর হচ্ছে লব্ধি। সুতরাং আমরা লিখব যে আর
ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। আচ্ছা, আবার যদি আমরা ত্রিভুজ ও সিবি বিবেচনা করি, ও সিবি থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে প্রথম ভেক্টর অর্থাৎ কিউ, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর পি প্লাস পি ইকুয়াল টু, এটা হবে তখন লব্ধি। অতএব এটাই হচ্ছে কি লব্ধি। তো এই সূত্রটা হচ্ছে সামান্তরিক সূত্র। এখন এই সামান্তরিক সূত্র থেকে আমরা ভেক্টরের এই যে লব্ধিটা আমরা বললাম যে আর যে লব্ধি, এই লব্ধির মান বের করে নিয়ে আসতে পারি, লব্ধির মান কত, হ্যাঁ, তারপরে লব্ধির দিক কত, সেই জিনিসগুলো আমরা এখান থেকে সহজেই বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা আরেকটু দেখি যে কিভাবে লব্ধির মান বের করা হয় এবং সাথে সাথে লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়। আমরা ধরে নেই যে এই যে লব্ধি পি ভেক্টরের সাথে আলফা কোণ তৈরি করে, পি ভেক্টরের সাথে কি তৈরি করে, আলফা কোণ তৈরি করে। এবং সামান্তরিকের এই যে কোণটি, সামান্তরিকের এই কোণটাকে আমরা থিটা দিয়ে যদি প্রকাশ করি, থিটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অথবা আমরা এটাকে বইতে সম্ভবত এইটাকে থিটা দিয়ে প্রকাশ করা আছে, যে কোনো একটা দিয়ে প্রকাশ করে আমরা সহজেই বের করতে পারি। তাহলে এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব, এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব, এই কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। এবং ওসিকে আমরা সামনের দিকে বাড়িয়ে দেব, বাড়িয়ে বি থেকে ওসির উপর একটা লম্ব টেনে দেব, বিএন একটা লম্ব টেনে দিলাম, বিএন হচ্ছে একটা লম্ব। তাহলে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও আলফা হবে, এই কোণও আলফা হবে, কোনো সমস্যা নাই। একান্তর কোণ আমরা জানি, ক্লাস 9-10 আমরা পড়ে আসি, এটা হচ্ছে একান্তর কোণ সমান সমান। আচ্ছা, এবার ত্রিভুজ এখানে আমরা একটা ত্রিভুজ ধরি, যে ত্রিভুজ OBN, ত্রিভুজ OBN হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করি, তাহলে সেই পিথাগোরাসের সূত্র থেকে আমরা লিখতে পারি যে OB স্কয়ার ইকুয়াল টু ON স্কয়ার প্লাস NB স্কয়ার, ON স্কয়ার প্লাস NB স্কয়ার, এটা আমরা সহজেই লিখতে পারি। আবার যদি আমরা ABN ত্রিভুজ যদি আমরা ধরি, যে ত্রিভুজ ABN যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা এখানে যদি পিথাগোরাসের সূত্র ব্যবহার করি এই ত্রিভুজে, তাহলে আমরা এখানেও লিখতে পারি যে AB স্কয়ার ইকুয়াল টু AN স্কয়ার প্লাস NB স্কয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে সূত্রটা, এই সূত্র এক নাম্বার সূত্রটাকে একটু লিখি আবার, যে OB স্কয়ার ইকুয়াল টু ON স্কয়ার। ON মানে হচ্ছে আমরা তখন লিখব OA প্লাস AN, এটা স্কয়ার, প্লাস NB স্কয়ারটা আছেই, NB স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি এইভাবে যে OA স্কয়ার প্লাস 2
ও এ ইন্টু এ এন প্লাস এ এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার, এটা লেখা যায়। এখন এই যে উপরে আমরা লিখছি যে এ এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার, সুতরাং আমরা এই জায়গাতে এই এ বি স্কোয়ারের মানটা বসিয়ে দেব। আবার বসিয়ে দিলে আমরা এখানে আবার লিখতে পারি যে ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ এন প্লাস এ বি স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে এ বি স্কোয়ার। আচ্ছা, এখন ওবি হচ্ছে কি? ওবি হচ্ছে এই ওবি ভেক্টরের মান, ওবি ভেক্টরের মান। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে আর স্কোয়ার, আমরা মুছে দিচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার মানে কি? পি স্কোয়ার প্লাস টু পি ডট গুণন এ এন প্লাস এবি হচ্ছে কিউ স্কোয়ার, এবি হচ্ছে কিউ স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে এ এন এর মানটা কত, এ এন এর মান কত সেটা আমরা বের করে নিব, যে এ এন আসলে কত হয়, এ এন কত, বি এন কত। আমরা এখানে যেটা বলছি যে এই যে ত্রিভুজ, আমি এটাকে মুছে দিচ্ছি, ওবিএন যে ত্রিভুজ, ওবিএন না এবিএন, এই এবিএন ত্রিভুজের মধ্যে আমরা যদি ত্রিকোণমিতির অনুপাতের সূত্রগুলো ব্যবহার করি, যেমন সাইন আলফা, এটা কোণ হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কত? বিএন, আর অতিভুজ হচ্ছে এবি, এখন এবি ইকুয়াল টু তো কিউ, সুতরাং আমরা লিখতে পারি এবি হচ্ছে বিএন বাই কিউ, তাহলে অতএব বিএন ইকুয়াল টু কিউ সাইন আলফা। আবার যদি আমরা কজের সূত্র ব্যবহার করি, কজের অনুপাত, তাহলে কজ আলফা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এন আর অতিভুজ হচ্ছে এবি। সুতরাং আমরা এইখান থেকে লিখতে পারবো, যে এ এন ইকুয়াল টু, আর এবি তো আমরা জানি যে এবি হচ্ছে কিউ ভেক্টর, সুতরাং এ এন ইকুয়াল টু কিউ কজ আলফা, এইখান এই যে এ এন আমরা এখানে আগেই লিখছি, কাজে এ এন এর মান এখানে আমরা বসালে কি আসবে? যে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। সুতরাং আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। অতএব আর ইকুয়াল টু হবে কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে এই যে আর হচ্ছে এই ভেক্টরের, এই যে ভেক্টর আমরা আগেই লিখছি আর ভেক্টরের মান নির্দেশ করবে। আমরা এইভাবে মানটা বের করে নিয়ে আসতে পারি। আবার যদি আমরা দিক বের করতে চাই, দিক হচ্ছে যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে অথবা কিউ ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়া করতেছে, অর্থাৎ
পি ভেক্টরের সাথে কত কোণে ক্রিয়া করবে সেটা হচ্ছে লব্ধির দিক। তাহলে লব্ধির দিক বোঝাতে আমরা কি করব, টেন থিটার মান আমরা বের করে নিয়ে, থিটার মান আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে টেন থিটা অর্থাৎ এই যে ত্রিভুজ ও বি এন, এই ত্রিভুজে যদি আমরা টেনের সূত্র ব্যবহার করি, ও বি এন ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিএন আর ভূমি হচ্ছে ও এন, বিএন বাই ও এন। তাহলে বিএন উপরে আমরা লিখলাম আর ও এন হচ্ছে ও এ প্লাস এন। এর আগে আমরা বিএন এর মান বের করে রাখছিলাম, বিএন তোমরা একটু ব্যাকে গেলেই দেখতে পারবে, আমি এটা মুছে ফেলছি যে বিএন ইকুয়াল টু কত, বিএন ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা আর এন ইকুয়াল টু কিউ কজ আলফা। তাহলে ওয়ে হচ্ছে কত, পি, আমরা এখানে লিখব পি প্লাস কিউ কজ আলফা। ওয়ে হচ্ছে পি আর এন হচ্ছে কিউ কজ আলফা এবং বিএন ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। সুতরাং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে টেন থিটা ইকুয়াল টু তো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সুতরাং থিটা ইকুয়াল টু কত, এই থিটা ইকুয়াল টু কত, এইটাই হচ্ছে লব্ধির দিক নির্দেশ করে, লব্ধি কোন দিকে ক্রিয়া করতেছে, কত কোণে ক্রিয়া করতেছে সেটা নির্দেশ করবে এই থিটার মানের উপর। তাহলে থিটা ইকুয়াল টু আমরা তখন লিখবো যে টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, তাহলে আমরা এখান থেকে সহজেই এই জিনিসটা লিখতে পারি। অর্থাৎ আমরা এই সামান্তরিকের যে সূত্র, এই সামান্তরিকের সূত্র থেকে লব্ধির মান বের করলাম এবং সাথে সাথে লব্ধির দিকও বের করে নিয়ে আসলাম, যে লব্ধির দিক কিভাবে বের করতে হয়। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। ধন্যবাদ সকলকে। আমরা পরবর্তী ক্লাসে লব্ধির মান বা দিক যেটা বের করলাম, এই লব্ধির মান কখন সর্বোচ্চ হবে বা কখন সর্বনিম্ন হবে, কখন লব্ধির মান কখন লব্ধির দিক কোন দিকে হবে, হ্যাঁ, সেই লব্ধির দিক কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।